আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। যে কারণে এরদোগানের জনপ্রিয়তা বাড়ছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরব ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে বললেন পম্পেও। ভারতে বন্যায় অসংখ্য মৃত্যু, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। পাকিস্তানের সরকারি গাড়িবহরে হামলা, নিহত 14। বিক্ষোভ দমনে থাইল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা। নির্বাচনের আগেই স্বস্তিতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আরব শাসকদের তীব্র বিরোধিতা সত্ত্বেও দেশগুলো সাধারণ জনগণের মাঝে হু হু করে জনপ্রিয়তা বাড়ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের। অতি সম্প্রতি প্রকাশিত আরব জনমতের ওপর একটি ব্যাপক ভিত্তিক জরিপের ফলাফলের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, মিশরকে সঙ্গে নিয়ে উপসাগরীয় অধিকাংশ আরব দেশ তুরস্ককে কোণঠাসা করার উপায় খুঁজতে তৎপর হলেও সিংহভাগ আরব জনগণ মনে করছেন এরদোগানই তাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। তুরস্ক এবং প্রেসিডেন্ট এরদোগানের ব্যাপারে আরব দেশের সরকার ও জনগণের এই বিপরীত অবস্থান উন্মোচিত হয়েছে ওই জরিপের ফলাফলে। আরব বিশ্বের ১৩টি দেশে পরিচালিত হয় এই জনমত জরিপ। জরিপে অংশগ্রহণকারী ৫৮% মানুষই মনে করেন অন্য যে কোনো দেশের নীতির তুলনায় তুরস্কের মধ্যপ্রাচ্য নীতি আরব স্বার্থের পক্ষে। ফিলিস্তিন ইস্যু তো বটেই, এমনকি সিরিয়া এবং লিবিয়া তুরস্কের বিতর্কিত সামরিক হস্তক্ষেপও সিংহভাগ আরব সমর্থন জানিয়েছেন। তুরস্কের পর চীন ও জার্মানির মধ্যপ্রাচ্যের নীতির প্রতি আরবদের মনোভাব সবচেয়ে ইতিবাচক। চীনের নীতির প্রতি সমর্থন প্রকাশ করেছেন ৫৫%, আর জার্মানির নীতির পক্ষে মতামত দেন ৫২% উত্তরদাতা। উল্টো দিকে সবচেয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পেয়েছে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির ব্যাপারে। এশিয়া ও আফ্রিকায় আরব বিশ্বের ১৩টি আরব রাষ্ট্রে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে সাধারণ আরব জনগণের মনোভাব জানতে এই জরিপটি করেছে দোহা এবং বৈরুত ভিত্তিক গবেষণা সংস্থা আরব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজ। লন্ডনের রাজনৈতিক ঝুঁকি সম্পর্কিত গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের প্রধান এবং মধ্যপ্রাচ্য রাজনীতির বিশ্লেষক সামি হামদি মনে করেন, তুরস্ক রাষ্ট্রের চেয়ে ব্যক্তি প্রেসিডেন্ট এরদোগানের যে সাধারণ আরব জনগণের বিরাট একটি অংশের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি বলেন, সন্দেহ নেই তুরস্কের গ্রহণযোগ্যতা বিশেষ করে সাধারণ প্রান্তিক আরব জনগোষ্ঠীর কাছে বাড়ছে এবং গ্রহণযোগ্যতার বাড়ার পেছনে তুরস্ক রাষ্ট্রের চেয়ে প্রেসিডেন্ট এরদোগানের ভাবমূর্তি প্রধান ভূমিকা রাখছে। সামি হামদি বলেন, এরদোগানের আগের তুরস্ক এবং এরদোগান পরবর্তী তুরস্ক যে অনেক আলাদা, আরবরা তা বুঝতে পেরেছে। তারা জানে তুরস্কের নতুন যে বিদেশ নীতি তার স্রষ্টা এককভাবে এরদোগান। এদিকে সৌদি আরব ও ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবে বলে আশা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, আমাদের প্রত্যাশা সৌদি আরব ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের বিষয়টি বিবেচনা করবে। গতকাল সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক আলোচনায় তিনি এই আশা ব্যক্ত করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যকার সম্পর্ক স্বাভাবিকতার জন্য আগস্টে স্বাক্ষরিত বিতর্কিত আব্রাহাম চুক্তির অংশ হিসেবে এই অঞ্চলটিতে কূটনীতিকদের সঙ্গে অংশ নেওয়ার জন্য সৌদি আরবকে আহ্বান জানান। পম্পেও বলেন, আমি আশা করি সৌদি আরব ফিলিস্তিন পক্ষকে ইসরায়েলের সঙ্গে ফের সংলাপ ও আলোচনার জন্য উৎসাহ দেবে। আলোচনায় পম্পেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন অবস্থানের বিষয়টি পুনরায় ব্যক্ত করেন। তেহরান এই অঞ্চলে খারাপ একটি শক্তি হিসেবেও আখ্যায়িত করেছেন। বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী সৌদির আরামকো কোম্পানিতে ড্রোন দিয়ে হামলার বিষয়ে ইরানকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। অপরদিকে ভারী বৃষ্টিপাত ও নদী প্লাবিত হয়ে পশ্চিম ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সৃষ্ট বন্যায় গতকাল পর্যন্ত কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ধান, তুলা ও অন্যান্য ফসল। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে বৃহস্পতিবারের প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেলেঙ্গানা। বর্ষা মৌসুম শেষ হলেও বুধবারও সেখানে হয়েছে ভারী এবং রেকর্ড বৃষ্টিপাত। গতকাল প্লাবিত হয়েছে রাজ্যটির রাজধানী হায়দ্রাবাদ। শহরটি ভারতের আইটি হাব। মাইক্রোসফট, অ্যামাজন, অ্যাসেন্টার এবং টিএসএস এর বিখ্যাত প্রযুক্তি কোম্পানির সদর দপ্তর ওই শহরে। দুই রাজ্যের সরকারি কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, অসময়ে বন্যায় দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায় ৩০ এবং পশ্চিম রাজ্য মহারাষ্ট্রে ১০ জনের মৃত্যু হয়েছে। দেয়াল আর ভবন ধসের ঘটনা ঘটেছে। এছাড়া বন্যার পানি অনেক বাড়িঘরে ঢুকে ভাসিয়ে নিয়ে গেছে গৃহস্থালী জিনিসপত্র। অনেকে বাসস্থান হারা হয়েছেন। গতকাল ছুটি ঘোষণা করে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে হায়দ্রাবাদ নগর কর্তৃপক্ষ। বন্যায় শহরের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মানুষের জীবনযাপন ব্যাহত হয়েছে মারাত্মকভাবে। ঘর, অফিস আর রাস্তায় পানি এবং স্রোতের তেরে গাড়ি ভেসে যাওয়ার ছবি অনেকেই টুইটারে পোস্ট করেছেন।
ভারতের জাতীয় আবহাওয়া অধিদপ্তর তাদের দৈনিক পূর্বাভাস দিয়ে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে কিছু জেলায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজধানী শহর মুম্বাই ছাড়াও রাজ্যটিতে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের ধানক্ষেতগুলো বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে মহারাষ্ট্র ও কর্ণাটক রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুতা, সয়াবিন এবং ডালের ক্ষেতগুলোর। অক্টোবরের প্রথম ১৫ দিনে মহারাষ্ট্র এবং কর্ণাটকে যথাক্রমে ১৪৩ এবং ৭৮% বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশে বালুচিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। গতকাল বন্দর নগরী গওয়াদার থেকে করাচিগামী একটি সরকারি গাড়িবহরে হামলা হলে এই প্রাণহানির ঘটনা ঘটে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী সূত্রে বরাতে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, করাচি থেকে ২৫০ কিলোমিটার দূরবর্তী ওরমারা শহরে একটি প্রধান মহাসড়কে আচমকা হামলার শিকার হয় গাড়িগুলো। গণমাধ্যমে কথা বলতে নিষেধাজ্ঞা থাকায় নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। তাদের সবার মরদেহ নিকটবর্তী একটি নৌঘাটিতে নিয়ে যাওয়া হয়েছে। বালুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যাঙ্গভ অবশ্য হামলায় ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন। তার কথায় ৭ থেকে ৮ জন হামলাকারী রকেট লঞ্চার সহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে গাড়িবহরে হামলা চালায়। তারা সবাই পালিয়ে গেছে। ল্যাঙ্গভ জানান, গাড়িগুলো রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের কর্মীদের বহন করছিল। হামলায় ভুক্তভোগীদের মধ্যে কয়েকজন গুরুতর জখম অবস্থায় এখনও বেঁচে আছেন, তবে তাদের সংখ্যা নিশ্চিত করেনি বালুচ স্বরাষ্ট্রমন্ত্রী। হামলার পরপরই বন্ধ করে দেওয়া হয়েছে মহাসড়কটি। গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে ওই অঞ্চলে এর আগেও একই ধরনের হামলা চালিয়েছে জাতিগত বালুচ বিচ্ছিন্নতাবাদীরা। গতকালের এই হামলার মতো গত বছরের এপ্রিলে একই এলাকায় একইভাবে ১৪ জনকে হত্যা করেছিল বন্দুকধারীরা। আর চলতি বছর জুলাই পঞ্চগড় এলাকায় বালুচ বিদ্রোহীদের হামলায় প্রাণ হারান অন্তত ৮ সেনা, আহত হন আরও ৫ জন। এদিকে সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশ প্রতিহত করতে জরুরি অবস্থা ঘোষণা করেছে থাইল্যান্ড সরকার। মূলত ব্যাংককের চলমান বিক্ষোভ সমাবেশ প্রতিহত করতেই এমন পদক্ষেপ নিয়ে বড় ধরনের জনসমাবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় বলা হয়েছে, ব্যাংককে বেআইনিভাবে বহু লোকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে জরুরি অবস্থা জারির প্রয়োজন ছিল। থাই রাজা মহাভাজি রালংকরণের দেশে ফেরাকে কেন্দ্র করে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে থাইল্যান্ড। গতকাল ব্যাংককে থাই রাজার গাড়িবহরকে উদ্দেশ্য করে বিক্ষোভ শুরু করে হাজার হাজার মানুষ। বিরোধীরা থাইল্যান্ডের রাজনৈতিক সংস্কারের পাশাপাশি বছরের বেশিরভাগ সময় বিদেশে থাকা রাজার ক্ষমতা কমানোর দাবি জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী পায়ুথ চান ওচারও পদত্যাগ চান তারা। অপরদিকে শনিবার নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন। জনমত জরিপ বলছে, এই নির্বাচনে বিরোধীদের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে আছেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। সেখানে সরকার গঠন করতে হলে একটি দলকে কমপক্ষে ৬১টি আসন পেতে হবে। তবে জনমত জরিপের ওপর ভিত্তি করে বলা হচ্ছে, লেবার পার্টি ৫৯টি আসন পেতে পারে। যদি তাই হয় তাহলে সরকার গঠন করতে গ্রিন পার্টির সঙ্গে জোট গঠন করতে পারেন জাসিন্ডা আর্ডেন। এই দলটি বামধারার। জাসিন্ডা তাদের ওপর ভর করে সরকার গঠন করলে এটা ১৯৯৯ সালের পর প্রথম এমন ঘটনা হবে। এতে আরও বলা হয়, নির্বাচনের আর মাত্র ২ দিন বাকি থাকলেও কোলমার ব্র্যান্টন জরিপে আগের চেয়ে কিছুটা পিছিয়ে পড়েছেন জাসিন্ডা আর্ডেন। ৮ই অক্টোবরের জনমত জরিপের চেয়ে শতকরা ১ ভাগ মানুষ তাকে কম সমর্থন করেছেন। শতকরা হিসেবে তার এখন জনসমর্থন ৪৬ ভাগ। ওদিকে প্রধান বিরোধী দলের সমর্থন রয়েছে শতকরা ৩১ ভাগ। এর অর্থ হলো জাসিন্ডা আর্ডেনের লেবার পার্টি ১৫ পয়েন্ট এগিয়ে আছে। ২০১৭ সালের পর নিজেদের সর্বোচ্চ সমর্থনে ফিরেছে গ্রিন পার্টি। তাদেরকে সমর্থন করেছে শতকরা ৮ ভাগ মানুষ। এর অর্থ হলো তারা নির্বাচনে ১১টি আসন পেতে পারে। ১৯৯৬ সালে আনুপাতিক হারে ভোটিং সিস্টেম চালু হয়েছে নিউজিল্যান্ডে। এর ফলে আর্ডেন লেবার দলকে একক সংখ্যাগরিষ্ঠতার দিকে নিয়ে যেতে চেষ্টা করছেন। কিন্তু সাম্প্রতিক জরিপগুলো বলছে তিনি বামপন্থী গ্রিনের সঙ্গে জোট বাঁধতে পারেন। উপপ্রধানমন্ত্রী উইনস্টন পিটার্সের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী দল নিউজিল্যান্ড ফার্স্ট বর্তমানে জাসিন্ডা আর্ডেনের সঙ্গে জোটের অংশীদার। জরিপ বলছে তাদের সমর্থন রয়েছে শতকরা ৩ ভাগ। ফলে তারা পার্লামেন্টের কোনো আসন নাও পেতে পারেন। যদি তাই হয় তাহলে পার্লামেন্টের বাইরে থাকবে এই দলটি। শনিবার এই ভোটে ভোট দেবেন কমপক্ষে ১৪ লাখ ভোটার। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।